দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের ইতিহাস বিষয়ে যে 3 দাগে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়া এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রথমে একেইটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। একে আছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান, এটা হবে ঋগ্বেদ। এরপর 2 আছে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, এটা হবে বাবা। এরপর 3 ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল, এটা হবে সরস্বতী। এরপরে 4 আছে বৈদিক যুগের অন্যতম পালিত পশু ছিল, এটা হবে ঘোড়া। এরপর 5 দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয়, এটা হবে কালাশোকের সময়। এরপরে 6 পিটক কথার অর্থ, এটা হবে ঝুড়ি। 7 জৈন ধর্ম অনুসারী মোট তীর্থঙ্কর ছিলেন, এটা হবে 24 জন। এরপরে 8 মগধের রাজধানী প্রথমে ছিল, এটা হবে রাজগৃহে। এরপর 9 অশোক স্তম্ভটি পাওয়া গেছে, এটা হবে সারনাথে। এরপরে 10 আছে কৌটিল্যর লেখা বই হলো, এটা হবে অর্থশাস্ত্র। এরপর 11 আছে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম, এটা হবে বিন্দুসার। এরপরে হচ্ছে 12 শকাব্দ গণনা শুরু হয়, এটা হবে প্রথম কনিষ্কের শাসনকালে। এরপরে 2 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। একে আছে বেদাঙ্গ কয়টি, বেদাঙ্গ হচ্ছে 6টি। এরপর 2 আছে কোন বেদে জাদুমন্ত্রের সংকলন আছে, এটা হবে অথর্ব বেদে জাদুমন্ত্রের সংকলন আছে। এরপর 3 একটি গণরাজ্যের নাম লেখো, এটা হবে মল্ল। এরপর 4 আছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কি ছিল, এটা হবে অসমক। এরপরে 5 এটা আছে বজ্জীদের রাজধানী নাম কি, এটা হবে বৈশালী। এরপরে 6 কত সালে অশোক স্তম্ভটি জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে, এটা হবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এরপরে 7 এটা আছে সকলোত্তর পথনাথ কাকে বলা হয়েছে, এটা হবে হর্ষবর্ধনকে। এরপরে 8 আছে হাতিগুম্ফা শিলালেখ কার লেখা, এটা হবে কলিঙ্গরাজ খারবেলে। এরপরে 9 আছে ঠিক না ভুল লেখো, বৈদিক যুগে মূর্তি পুজো প্রচলিত ছিল না, এটা ভুল হবে। এরপর 10 এটা আছে ঠিক না ভুল লেখো, 2টি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক, এটা ঠিক হবে। এরপরে 11 এটা আছে ঠিক না ভুল লেখো, প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গণনা চালু করেন, এটা ঠিক হবে। এরপরে 12 এটা আছে বেমানান শব্দটি খুঁজে বের করো, এখানে অর্থশাস্ত্রটি হবে বেমানান। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। একে আছে সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো, এর উত্তরটি হলো এই যে এখানে বলে দেব ঋগ্বেদের ভূগোল থেকে আদি বৈদিক সভ্যতা কতটা ছড়িয়ে ছিল তা বোঝা যায়। আজকের আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে আদি বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল। সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। ওই অঞ্চলটিকে বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল। এরপরে 2 যেটা হচ্ছে সভা ও সমিতি কি, এর উত্তরটি হলো পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করত সভা ও সমিতি নামে 2টি প্রতিষ্ঠান। সভা গঠিত হতো অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে। সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত, এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো। এরপরে এটা হচ্ছে 3 ধর্মচক্র প্রবর্তন কি, এর উত্তরটি হলো গৌতম গয়ার কাছে একটি পিপল গাছের নিচে বোধি লাভ করেন। এখান থেকে তিনি বারাণসীর কাছে সারনাথে যান। সারনাথে তিনি তাঁর 5 জন সঙ্গীর কাছে বৌদ্ধ ধর্মের উপদেশ দেন। এই ঘটনাটি ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এরপর এটা হচ্ছে 4 গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেন, এর উত্তরটি হলো এই যে গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 566 অব্দে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর শাক্য বংশে জন্মগ্রহণ করেন। আর গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। এরপর এটা হচ্ছে 5 সিইউ কি কার লেখা, এটা হবে সোয়ানজাংয়ের লেখা। এরপর হচ্ছে শিলাদিত্য কার উপাধি ছিল, এটা হবে হর্ষবর্ধনের। এরপরে 6 আছে
কোন বংশের শাসনকালে ভাগ ও বলি নামে দু রকম কর নেওয়া হতো, এটা হবে সাতবাহন বংশের। এরপরে এবং এটা হচ্ছে উৎপন্ন ফসলে কত অংশ ভাগ হিসেবে নেওয়া হতো, এটা হবে 1/6 অংশ। এরপরে চারি দাগে যেটা আছে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। এটা হচ্ছে ঋগ্বেদে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা কেমন ছিল, এর উত্তরটি হলো আদিবৈদিক যুগে সমাজে বর্ণ বলতে গায়ের রঙকেই বোঝাতো। পরবর্তী বৈদিক যুগে 4 বর্ণকে জন্মভিত্তিক করে পেশা নির্ধারণ করা হয়, ফলে সমাজে জাতিভেদ প্রথার সৃষ্টি হয়। বৈদিক যুগে চতুর্বর্ণ, বৈদিক যুগে সমাজে চতুর্বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণ এদের কাজ ছিল পূজা করা, যজ্ঞ করা, বেদপাঠ করা। ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ করা। এরপর বৈশ্যদের কাজ ছিল চাষ করা, ব্যবসা বাণিজ্য করা ও কারিগরির কাজ করা। এরপর এটা শূদ্রদের কাজ ছিল 3 বর্ণের মানুষের সেবা করা। এরপরে এটা হচ্ছে 2 ইমানগাঁও কোন জেলায় অবস্থিত, এটা হবে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। এরপর এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে রচিত হয়, এটা হবে সূর্য দেবতা সবিত্রীর উদ্দেশ্যে। এরপর এটা হচ্ছে রত্নিন কাদের বলা হতো, এর উত্তরটি হলো বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নিন বলা হতো। এরপর এটা 3 দাগে দিগম্বর ও শ্বেতাম্বর সম্পর্কে সংক্ষেপে লেখো, এর উত্তরটি হলো চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়ার ফলে জৈনরা দিগম্বর ও শ্বেতাম্বর নামে 2 ভাগে ভাগ হয়ে যায়। দিগম্বর জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে যায়। এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করতেন, এর জন্য এদের দিগম্বর বলা হয়। এরপর শ্বেতাম্বর জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন, এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। এরপরে এটা হচ্ছে 4 চতুরার্য সত্য বলতে কি বোঝো, এর উত্তরটি হলো বোধি লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসেবে যে 4টি সত্য পালনের উপদেশ দেন তা আর্য সত্য বা চতুরার্য সত্য নামে পরিচিত। চতুরার্য সত্য হলো 1 হচ্ছে মানুষের জীবনে দুঃখ আছে, 2 হচ্ছে দুঃখের কারণ আছে, 3 হচ্ছে দুঃখ দূর করা যায়, 4 হচ্ছে দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে। দুঃখ দূর করার জন্য এই মার্গই হলো অষ্টাঙ্গিক মার্গ। এরপর যেটা হচ্ছে 5 কুষাণ কারা কনিষ্কের রাজধানী কোথায় ছিল, কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। আর এর আগের উত্তরটি হলো অর্থাৎ কুষাণ কারা মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যায়। এরা এখনকার আফগানিস্তান ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে পৌঁছায়। এদের মধ্যে ইউএজি গোষ্ঠী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই গোষ্ঠীর একটি শাখা ছিল কুয়ে সোয়াং। তারা ব্যাকটেরিয়ার ওপর অধিকার কায়েম করেছিল। এরাই ভারতের ইতিহাসে কুষাণ নামে পরিচিত। ধীরে ধীরে কুষাণরা এক বিরাট সাম্রাজ্য তৈরি করেছিল। এরপর এটা হচ্ছে 6 সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন, এটা হবে শিমুখ। এরপরে আছে মহাক্ষত্র উপাধি কে নিয়েছিলেন, রুদ্রদামন। এরপর আছে শেষ মৌর্য সম্রাট কে ছিল, এটা হবে বৃহদ্রথ। এরপরে 5 দেখেছি নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। একে আছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, এর উত্তরটি হলো বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা যায়। গুরু ও শিষ্যের সম্পর্ক, বৈদিক যুগে পড়াশোনার গুরু ও শিষ্যের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এরপরে হচ্ছে 1 বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকেন্দ্রিক, গুরুকে ছাড়া
কেউ পড়াশোনা করতে পারতো না। 2 শিক্ষা দেওয়া হতো মুখে মুখে। গুরু একটা অংশ বলতেন আর শিষ্যরা তা শুনে পুরোটা মুখস্থ করত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। 3 ছাত্র শিক্ষালাভ করার জন্য গুরুর কাছে আবেদন করত। গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। এরপর শিষ্যকে গুরুর আশ্রমে গুরুর সন্তানের মতোই থাকতে হতো। এরপর 4 আছে শিষ্য গুরুর আশ্রমে খাওয়া দাওয়া করতো, সব কাজকর্ম করত আর গুরুর কাছে শিক্ষালাভ করত। এরপর হচ্ছে যেটা শিক্ষার বিষয়, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মুখে মুখে ও হাতে কলমে অনেক কিছু শিখতে হতো। এক হচ্ছে বেদ, ছাত্রছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করতে হতো। এরপর হচ্ছে গণিত ব্যাকরণ ভাষা শিক্ষা, তখন গণিত ব্যাকরণ ভাষা শিক্ষার উপরও জোর দেওয়া হতো। এরপর হচ্ছে আত্মরক্ষা ও অস্ত্র শিক্ষা, ছাত্রছাত্রীরা নিজেদের রক্ষা করা এবং অস্ত্র চালনা শিখত। এরপর হচ্ছে চিকিৎসা, তারা অসুস্থ রোগীর চিকিৎসা করতে শিখত। এরপর হচ্ছে নাচ গান, ছাত্রীরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ গান ও শিখত। এরপরে 2টা হচ্ছে টিকা লেখো মেগালিথ, এর উত্তরটি হলো মেগালিথ হলো বড় পাথরের সমাধি। প্রাচীন ভারতে লোহার ব্যবহারের সঙ্গে এই সমাধি সম্পর্ক খুঁজে পাওয়া যায়। বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করত। বড় পাথর দিয়ে চিহ্নিত এই সমাধিগুলোর নানা রকম ফের দেখতে পাওয়া যায়। কোথাও আকাশের দিকে তাকিয়ে থাকা বড় একটি পাথর, কোথাও বৃত্তাকারে সাজানো অনেক পাথর, কোথাও অনেকগুলো পাথর ঢাকা দেওয়া রয়েছে একটা বড় পাথর দিয়ে, কোথাও বা পাহাড় কেটে বানানো গুহার ভিতর সমাধি। এই সব সমাধিগুলো থেকে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহারের জিনিসপত্র পাওয়া গেছে। কাশ্মীরের বুরজাহোম, রাজস্থানে ভরতপুর, ইনামগাঁও বিখ্যাত মেগালিথ কেন্দ্র। তবে এই বড় পাথরের সমাধিগুলো বেশি পাওয়া যায় দক্ষিণ ভারতে। এই সব জায়গায় কালো বা লাল মাটির বাসন, পাথর, পোড়া মাটির তৈরি জিনিসপত্র তো পাওয়া গেছে। তাছাড়া লোহা, সোনা, রূপো, ব্রোঞ্জের জিনিসও রয়েছে। ঘোড়া ও অন্যান্য জীবজন্তুর হাড়, মাছের কাঁটা ইত্যাদিও পাওয়া গেছে। ব্যবহার করা জিনিসের তফাৎ থেকে বোঝা যায় ওই সব সমাজে ধনী দরিদ্র ভাগ ছিল। জানা যায় যে কোনো কোনো জায়গায় একসঙ্গে একটি পরিবারের সমাধি দেওয়া হতো। এরপরে 3টা হচ্ছে চতুর্যাম ও পঞ্চমহাব্রত সম্পর্কে যা জানো লেখো, এর উত্তরটি হলো জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই 4টি মূলনীতিকে একসঙ্গে চতুর্যাম ব্রত বলা হয়। চতুর্যাম ব্রত 1 হচ্ছে প্রাণী হত্যা না করা, 2 হচ্ছে মিথ্যা কথা না বলা, 3 হচ্ছে অন্যের জিনিস জোর করে না নেওয়া এবং 4 হচ্ছে নিজের জন্য সম্পত্তি সঞ্চয় না করা। পঞ্চ মহাব্রত বলতে কি বোঝো, এর উত্তরটি হলো জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যাম ব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়। এরপরে 4টা হচ্ছে বজ্রীদের উন্নতির নিয়মগুলি লেখো, এর উত্তরটি হলো এই যে বজ্রীদের উন্নতির নিয়মগুলি হলো 1 হচ্ছে বজ্রীদের প্রায় সভা করে রাজ্য চালাতে হবে। 2 বজ্রীদের সব কাজ সবাই মিলে একজোট হয়ে করতে হবে। এরপর 3 হচ্ছে বজ্রীদের নিজেদের বানানো আইন অনুসারে চলতে হবে। 4 হচ্ছে বজ্রী সমাজে বয়স্ক মানুষদের কথা শুনে চলতে হবে ও তাদের সম্মান করতে হবে। এরপরে 5 হচ্ছে বজ্রী সমাজে নারীদের সবসময় সম্মান করে চলতে হবে। এরপর 6 হচ্ছে বজ্রীদের সমস্ত দেবতা মন্দিরগুলির যত্ন নিতে হবে। এরপর 7 হচ্ছে নিজেদের অঞ্চলে গাছপালা ও পশু পাখিদের উপর অত্যাচার করা যাবে না। এরপরে
পাঁচইটা চেয়ে গঙ্গার হৃদয় সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো গ্রেকো রোমান সাহিত্যে মগধে পূর্ব দিকে এক শক্তিশালী রাজ্যের কথা পাওয়া গেছে, তার নাম গঙ্গার হৃদয় বা গঙ্গারেত। এই রাজ্যের রাজধানী ছিল গঙ্গা বা গ্যাঙ্গে বন্দর নগর। টলেমির মতে গঙ্গা নদীর 5টি মুখ বা মোহনার সবটাই জুড়ে ছিল গঙ্গার হৃদয়। নন্দরাজাদের আমলে এই রাজ্যের সঙ্গে মগধের যোগাযোগের কথা গ্রিক লেখকরা লিখেছেন। আলেকজান্ডারের আক্রমণের সময় নাকি গঙ্গার হৃদয়ের সেনাবাহিনী মগধের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিল। এই রাজ্যের হস্তি বাহিনী ও যোদ্ধাদের বীরত্বের কথা গ্রিক ও রোমান লেখকরা লিখেছেন। মনে হয় যে গঙ্গার হৃদয় রাজ্যটিকেই পেরিপ্লাসের লেখক গঙ্গাদেশ বলে উল্লেখ করেছেন। এই রাজ্যের নামের মধ্যেই গঙ্গা নদীকে ঘিরে তার অবস্থান বোঝা যায়। চীনা সাহিত্য ও কালিদাসের লেখার তুলনা করলে আরও একটি বিষয় উঠে আসে, তা হলো গঙ্গাদেশ বা গঙ্গার হৃদয় ও বঙ্গের অবস্থান একই জায়গায়। মগধ ও গঙ্গার হৃদয় দুটি রাজ্যই তামালিতেস বা তাম্রলিপ্ত ও গ্যাঙ্গে বন্দর দুটি ব্যবহার করত। গ্রিক লেখক দিওদোরাস এর মতে ভারতবর্ষে বহু জাতির বাস, কিন্তু গঙ্গার হৃদয় জাতি সবার সেরা। প্রত্নতাত্ত্বিকরা তাম্রলিপ্ত বা তমলুক, চন্দ্রকেতুগড়, দেগঙ্গা প্রভৃতি স্থানে অনেক প্রত্ন উপাদান পেয়েছেন। সেই সব উপাদানের সঙ্গে গঙ্গার হৃদয়ের সম্পর্ক আছে বলে মনে করা হয়। এরপরে 6টা চেয়ে অশোকের ধর্ম কেমন ছিল? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকেই বলে দেব। মৌর্যদের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক পরিচিত রাজর্ষি নামে, কারণ সম্রাট অশোক রাজকীয় বিলাস ব্যসন ও সুখ ত্যাগ করে পৃথিবীর মানুষের মঙ্গল চিন্তায় অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। রাজা হয়েও তিনি আদর্শে ছিলেন ঋষি, তাই তাকে বলা হয় রাজর্ষি। অশোকের ধর্ম, সম্রাট অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের নৃশংসতা তাকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করে। তবে অশোকের ধর্ম নামাঙ্কিত ত্রয়োদশ লিপিতে যে লেখা পাওয়া যায় তার সঙ্গে বৌদ্ধ ধর্মের হুবহু মিল নেই। তাছাড়া অশোকের প্রচারিত ধর্মে নির্বাণ, সঙ্গ, আর্যসত্য বা অষ্টাঙ্গিক মার্গের কোনো উল্লেখ ছিল না, তাই অনেকে একে বৌদ্ধ ধর্ম বলে মনে করেন না। এরপর আছে অশোকের ধর্মের মূল নীতি: দয়া, দান, সত্যবাদিতা, ভদ্রতা, চারিত্রিক শুদ্ধতা, অহিংসা, গুরুজন, আত্মীয়, পিতামাতা ও ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা এবং রাগ, হিংসা, অহংকার প্রভৃতি ত্যাগ করাই ছিল অশোকের ধর্মের মূলনীতি। এরপর আছে অশোকের ধর্মের বৈশিষ্ট্য। সম্রাট অশোকের ধর্ম ছিল সহজ, সরল ও কতগুলি নৈতিক নীতিমালার সংমিশ্রণ। তাঁর ধর্মে জটিল ক্রিয়াকর্মের অস্তিত্ব ছিল না। অশোক ধর্মের নামে কতকগুলি নৈতিক অনুশীলনের পরামর্শ দেন। তার ধর্ম সর্বধর্মের মানুষের কাছে গ্রহণীয় ছিল। তবে সম্রাট অশোক যে পুরোপুরি অহিংস নীতি গ্রহণ করেছিলেন তা বলা যায় না, কারণ তিনি সৈন্যবাহিনী অটুট রেখেছিলেন, তবে তিনি যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 3 দাগের প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।